কাকে চাই? এ কি? কে আপনি? কি চান? এ কি? কি চাই আপনি? কে আপনি? আজ আপনারা শুনবেন হিরণ চট্টোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গল্প রিপু সংহার। এই গল্পটি প্রধানত প্রাপ্তবয়স্কদের জন্য। প্রধান চরিত্রে ম্যাক চৌধুরী, শুভেন্দু, গীতা ও ডক্টর সান্যাল। গল্প পাঠে ও ম্যাক চৌধুরীর চরিত্রে সায়ন। গল্পের সূত্রধার আমি, পূজা। শুরু হচ্ছে রিপু সংহার। বালিশে কান ঢেকে পড়ে থাকবার চেষ্টা করলাম কয়েক সেকেন্ড, তারপর চোখ বন্ধ করেই হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে দিলাম। সাত সকালে ঘ্যান ঘ্যান না করলে বিশ্বশুদ্ধ লোকের মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। সালা মানুষকে একটু শান্ত হয়ে ঘুমোতে দে না বাপ। রবিবার গুলো নিশ্চিন্তে নেই। বালিশে মুখ ঢুকিয়ে আয়েশ করে শুলাম। কাল রাত 2টো পর্যন্ত যে মেয়েটা বেলেল্লাবানা করছিল তার মুখটা মনে পড়ছিল। ছুরিগুলো পারেও বাবা, এমন ছোক ছোক করছিল যেন জীবনে প্রথম একটা পুরুষের সন্ধান পেয়েছে। আঠার মতো আটকে ছিল সর্বক্ষণ। চোখের আড়াল করলেই সর্বনাশ। ম্যাক চৌধুরীর মতো লোক যেন জীবনে আসবে না একটাও। নিজের নামটা নিজে মনে মনে উচ্চারণ করে হাসি পেল। আমি শ্রীযুক্ত মোহন চৌধুরী, মানে তোমরা যাকে বলো ম্যাক চৌধুরী। একেবারে সালা গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। 4 দিন আগে যার সঙ্গে মাল খেয়েছি, আজ তার একটা কথা মনে করতে পারলে তোমার 14 পুরুষের সৌভাগ্য। সেই ম্যাক চৌধুরী কিনা তোর মনে হলো স্বর্গ থেকে সদ্য ডিসপ্যাচড দেবদূত। ছুরিগুলো কেন যে আমাকে নিয়ে এত মাতামাতি করে? আরে আমি শালা একটা বড় লোকের বকাটে ছেলে, সাতকুলে কেউ নেই। নেহাত গাড্ডায় পড়ে গিয়ে কলেজের বন্ধু পুলিশ অফিসারের দৌলতে আইবি ডিপার্টমেন্টের চাকরি নিয়ে পড়ে আছি। টাকা যা পাই সে তো আমার এক সন্ধ্যের খরচ। কেন যেসব মাঝরাত্রিরে রিং করে চোখ জ্বালা করছিল, ঘুমও আসছিল না। পাশ ফিরে শুতে যাচ্ছি, মোটরসাইকেলের আওয়াজ পেলাম। নাও, আর শুতে হবে না, মূর্তিমান শনি এসে গেছেন। ঠিক তাই, সিঁড়িতে পায়ের শব্দ শুনেই বুঝেছি। নক করার জন্য অপেক্ষা না করেই দুয়ার খুলে ভুরু কুচকে তাকালাম। কি ব্যাপার, মেজাজ খুব শান্ত নয় মনে হচ্ছে। রাত দুপুরে উৎপাত আরম্ভ করলে কেউ খুশি হয় না। রাত দুপুর? কি বলিস রে? শুভেন্দু হাত উল্টে ঘড়ি দেখলো, আমাকে সরিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমার ঘড়ি ঠিক চলছে তো? নয়তো সকাল 8টা যদি বলিস। আমার ঘড়িটা একটু আলাদা। এনিওয়ে, ব্যাপার কি বল? রাত্রে ট্রাঙ্ক কল করে যেই কেসটা বলেছিলি সেটাই তো? অনেকটা তাই। কৃষ্ণনগরে একটা হোটেল থেকে রিং করেছিলি, খুন হয়েছে একজন প্রাইভেট ডিটেকটিভ, এইটুকু মনে আছে। দশটার পর সব কথা আমার কানে ঢোকে না। বেশ, আবার বলছি, 8টা নাগাদ কৃষ্ণনগর থেকে খবরটা লালবাজারে আসে। আমাকে যাওয়ার জন্য অনুরোধ করলে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। ওফ, মেক ইট ব্রিফ। ঘটনাটা কি? ব্যাপারটা হলো, একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে কৃষ্ণনগরের এক হোটেলে গুলি করে মারা হয়েছে। চিনিস? নট ইয়েট, তবে কলকাতার লোক। ঠিকানা দেখে বুঝেছি। তবে প্রাইভেট ইনভেস্টিগেশনের ব্যাপারে শুধু কলকাতাতেই এত লোক আছেন যে সকলকে চেনা মুশকিল। নাম কি? ভূদেব সিংহ রায়। কলকাতার ঠিকানায় গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছিলাম।
ওনারা 3 ভাই একসঙ্গেই থাকে। ভূদেববাবু মেজো এখনো বিয়ে করেননি। ওরা বললেন পরশুদিন ভূদেববাবু বাড়ি থেকে যান। পরশুদিন বিকেলে উনি হোটেলে উঠেছিলেন, অনেক রাতে ফিরেছেন। পরদিন খুব সকালেই বেরিয়ে যান, ফেরেন সন্ধেবেলায়। ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনি আক্রান্ত হন। গুলির শব্দ শুনে সকলে সচকিত হয়ে দৌড়ে ওর ঘরে যান, কিন্তু ন্যাচারালি তখন আর কিছু করবার ছিল না। হোটেলটা কতলা? দোতলা হোটেল, অ্যান্ড দোতলাতেই তিনি ছিলেন। হত্যাকারীকে নিশ্চয়ই ধরা যায়নি। না, কিন্তু হোটেলের মালিক ও অনেকেই তাকে রেন পাইপে নামতে ও পালাতে দেখেছে। তাহলে অবশ্য হোটেলের অন্য লোকদের জেরা করে বিশেষ লাভ হবে না। তাও তুই করেছিস বোধহয়। হ্যাঁ, মনে হয় কেউ ইনভলভ নয়। খুব স্বাভাবিক। পিটার চা নিয়ে এসেছিল, বেশ ভালো করে একটা চুমুক দিয়ে ঘুমটা ছাড়িয়ে নিলাম। তারপর বললাম, ভদ্রলোক কেন ওখানে গিয়েছিলেন জানা গেল? না, তা জানা যায়নি। তবে কে কে অ্যাপয়েন্টমেন্ট করেছে সেটা জানতে পেরেছি। আও 400 টাকার একটা চেক ওর পার্সে ছিল। সইটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সকালে 6টা নাগাদ কলকাতায় ফিরে সেই অ্যাকাউন্টধারীর সন্ধান করেছি। চমৎকার! তুই যে দেখছি আমার চেয়েও প্রম্পট হয়ে উঠলি। তা কি করে সন্ধান পাওয়া গেল? তা ব্রাঞ্চ ম্যানেজারকে কন্ট্যাক্ট করে ব্যাপারটা আর্জেন্সি বুঝিয়ে দিয়েছিলাম। সো ন্যাচারালি উনি নিজে গিয়ে সব ব্যবস্থা করলেন। বিশ্বাস হচ্ছিল না। শুভেন্দুকে অবশ্য আমি চিনি, ছোটবেলা থেকেই ভীষণ সিরিয়াসও, কিন্তু এক্ষেত্রে যে তৎপরতার পরিচয়ও দিয়েছে, ভারতবর্ষে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া শক্ত। রাত 8টায় জিপ নিয়ে কৃষ্ণনগর যাওয়া, সেখানকার ডিউটি সেরে 6টার মধ্যে কলকাতায় ফেরা এবং ব্যাংকে এই ধরনের খবর সংগ্রহ করে আবার আমার কাছে আসা। সিগারেটটা অ্যাস্ট্রাতে গুজে দিয়ে বললাম, তা ভদ্রলোক কোথায় থাকেন? কালীঘাটে। নাম বিরূপাক্ষ ভদ্র, বয়স প্রায় 70, বলতে গেলে ইনভ্যালিড। কি বললেন ভদ্রলোক? কেন অ্যাপয়েন্ট করেছিলেন প্রাইভেট গোয়েন্দা? কিচ্ছু বললেন না। কারণ? কারণ কারণ হি ইজ ডেড। কাল রাত্রেই মারা গেছেন। আমি বিছানার ওপর সোজা হয়ে উঠে বসলাম। শুভেন্দু সাধারণত ভালো কেস না হলে আমার কাছে আসে না, কিন্তু এটা যেন তার মধ্যেও একটু অন্যরকম মনে হচ্ছে। পিটারকে চেঁচিয়ে ডাকলাম, আর 1 কাপ করে চা দিতে বলে আর একটা সিগারেট ধরালাম। কি ধরনের মৃত্যু? ন্যাচারাল ডেথ, অন্তত ডাক্তারের মতে। ও, ডাক্তার ছিলেন তখন? তখনই এসেছিলেন। আমি ওইখানে গিয়ে পৌঁছাই ওই 7টা নাগাদ। সকাল 6টায় চাকর চা দিতে গিয়ে প্রথম মৃতদেহ আবিষ্কার করে। ভয় পেয়ে ন্যাচারালি সে খবর দেয় ওর পুত্রবধূকে। তিনি সঙ্গে সঙ্গে ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করেন। এবার ডক্টর শ্যানেলকে আমিও একটু চিনি। আমি গিয়ে ওর সঙ্গে দেখা করতে তিনি বললেন ভদ্রলোক নাকি অনেকদিন ধরে ভুগছিলেন, 2বার স্ট্রোক হয়ে গেছে, অ্যাকিউট হার্ট পেশেন্ট। এই ধরনের মৃত্যুই এক্সপেক্টেড ছিল। তিনি জোর দিয়ে বলছেন এটা ন্যাচারাল ডেথ? হ্যাঁ বলেছেন, এবং এও বলেছেন যে তিনি পুলিশকে খবর দিতে বারণ করেছিলেন। আচ্ছা, তা পুলিশে খবর দিতে বলেছিল কে? বীরপক্ষবাবুর পুত্রবধূ গীতা দেবী। বুঝতেই পারছিস নিশ্চয়ই কেসটা কিরকম ইন্টারেস্টিং। বীরপক্ষবাবু কোনো অজ্ঞাত কারণে অ্যাপয়েন্ট করলেন একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। তার মতন একজন ইনভ্যালিড বৃদ্ধের যে এরকম কি কারণ থাকতে পারে সে কথা বোঝা খুবই মুশকিল। যাই হোক, সেই ইনভেস্টিগেটর ভূদেববাবু মারা গেলেন কাল কৃষ্ণনগরের এক আততায়ের হাতে। আর এদিকে রাতে কোনো সময় মারা গেলেন ভদ্রলোক নিচে। ডাক্তার বলছেন এটা ন্যাচারাল ডেথ, কিন্তু মন কি বলে জানিস? আর কিছু? আর ভদ্রলোক প্রচুর টাকা পয়সার মালিক।
ব্রাঞ্চ ম্যানেজার যেরকম আভাস দিলেন, লাখ দশকের মতন অ্যাকাউন্টে রয়েছে তার ব্যাংকে। বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে সর্বসমেত লোক এখন 3 জন, অবশ্যই বিরূপাক্ষ বাবুকে বাদ দিয়ে। একমাত্র মেয়ে জামাই বাড়িতেই থাকেন, আর পুত্রবধূ গীতা দেবীর কথা তো আগেই বলেছি। অবশ্য তিনি বিধবা। স্বামী প্রশান্ত ভদ্র বিরূপাক্ষ বাবুর ছোট ছেলে। তা কি করে মারা যান সে কথা অবশ্য জানি না। বিরূপাক্ষ বাবুর বড় ছেলে সুশান্ত ভদ্র কাজ করেন বম্বেতে, সপরিবার সেখানেই থাকেন। তা তাকে আসবার জন্য অ্যাওয়্যার করা হয়েছে। দিস মাচ? ইয়েস, দ্যাটস অল। তা আমায় কি করতে হবে? দেখ ভাই, 12 ঘন্টার উপরে ঘুরছি, প্লাস রাত্রি জাগরণ। আজকে আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। একমাত্র তোর ওপরে কেসটার ভার ছেড়ে দিতে পারি। সো থিঙ্ক অ্যাবাউট ইট, চিন্তা করে দেখ কি করবি। সিগারেটের অনেকখানি ছাই ঝেড়ে ফেলে বললাম, পুলিশ পাহারা আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আর ভূদেব বাবুর ডেড বডি? ওই তো মর্গে। আর আজ বিকেলে রিপোর্ট পাওয়া যাবে। আমি ঘাড় নাড়বার সঙ্গে সঙ্গে শুভেন্দু আমাকে ঠিকানাটা এগিয়ে দিয়ে বলল, বাই দ্য ওয়ে, এটা ধর। আর আমি কি তোকে পৌঁছে দিয়ে আসবো? দরকার নেই, তুই নিশ্চিন্তে ঘুমোতে পারিস বাড়ি গিয়ে। আর শিওর? শিওর। তৈরি হতে আমার মিনিট 15 বেশি লাগবে না। সেই অবসরে গোটা ব্যাপারটা চিন্তা করে নেবার চেষ্টা করলাম। দুটো মৃত্যুর মধ্যে একটা যোগ আছে, এটাই শুভেন্দুর ধারণা। যদি প্রমাণিত হয় বিরূপাক্ষ বাবুর মৃত্যুটা স্বাভাবিক, তাহলে আমার আর কিছু করবার থাকছে না। দুটো মৃত্যুর মধ্যে যদি কোনো যোগাযোগ থাকে, তাহলেও দুটো ক্ষেত্রে হত্যাকারী এক লোক হতে পারে না। কৃষ্ণনগরে প্রথম রাতে একটা মার্ডার করে কালীঘাটে সেই রাতেই আরেকটা মার্ডার সময় যদি কোনো রকম করে পাওয়াও যায়, কোনো মানুষের সেরকম নার্ভ থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। শেভ করতে করতে মনে হলো, বুড়োকে মেরে কার কি লাভ হতে পারে। বুড়ো যদি কোনো অদ্ভুত ধরনের উইল না করে থাকে, তাহলে 2 ছেলে এবং 1 মেয়েই আইনত সম্পত্তির উত্তরাধিকার পাবে। সুতরাং এদের মধ্যে কারো মোটিভ খুব স্ট্রং নয়। ডাক্তারটি বলছে এটা ন্যাচারাল ডেথ। শুভেন্দু নিজেও তাকে চেনে বলেছে। আপাত দৃষ্টিতে ডাক্তারকে মিথ্যেবাদী ভাবার কোনো কারণ পাওয়া যাচ্ছে না। শুভেন্দু যাওয়ার আধ ঘন্টা পরেই আমি কালীঘাটে পৌঁছে গেছি। মাঝারি ধরনের দোতলা বাড়ি, সামনে পুলিশ পাহারা ছিল। ভেতরে ঢুকেই একজন সাব ইন্সপেক্টরকে দেখা পাওয়া গেল। আসুন স্যার, ওসি আমায় চার্জ দিয়ে গেছেন। ধন্যবাদ। বাড়ি থেকে বাইরে কেউ যায়নি তো? না স্যার। ডেড বডি কোথায়? ওপরের ঘরে, যাবেন? চলুন। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের একেবারে শেষ ঘরটায় গিয়ে থামলাম। বেশ বড়সড় ঘর। একদিকের দেওয়ালের সঙ্গে প্রায় লাগানো খাট, পাশেই বিরাট বুককেস। মন্দ বই নেই তাতে। এদিকে একটি সোফা সেট ও গোটা 2 চেয়ার দুটো নিয়ে আসা হয়েছে মনে হলো। সোফা সেটে 2 জন ভদ্রমহিলা বসেছিলেন। একটি চেয়ারে প্রায় 40-এর পরিপাটি এক ভদ্রলোক। ভদ্রমহিলার বয়স আন্দাজ করার ক্ষমতা আমার নেই। 20 থেকে 30-এর মধ্যে যা হোক একটা কিছু হবে। একজন বিধবা, অপরটি সধবা, এই মাত্র বলতে পারি। স্যার, আলাপ করিয়ে দিই। ডক্টর সান্যাল, গীতা দেবী, আর উনি কুসুম দেবী, মিস্টার ভদ্রর মেয়ে। মৃতদেহ দেখবার আগেই ডক্টর সান্যাল একবার রূঢ় দৃষ্টিতে আমার দিকে চাইলেন। কে ব্যাপার বলুন তো? একটা সামান্য ব্যাপার নিয়ে পুলিশ একেবারে হইচই লাগিয়ে দিয়েছে। পুলিশ এটাকে সামান্য মনে করছে না। কিন্তু কেন? আমি আজ 4 মাস ধরে ওর ট্রিটমেন্ট করছি। আমি যেখানে সার্টিফাই করছি উনি মারা গেছেন খুব স্বাভাবিক কারণে, হার্ট ফেল করে, সেই মতটার কোনো গুরুত্ব নেই। অবশ্যই গুরুত্ব আছে। আপনি শিওর এটা ন্যাচারাল ডেথ? 100%।
আমি তো বলেই দিয়েছিলাম হি মাইট ডাই এনি মোমেন্ট। এত ভেরিয়েবল ব্লাড প্রেশার এবং ইররেগুলার পালস বিট যে মানুষের, তার হার্ট ফেলিওর তো মোটেও আশ্চর্যের ব্যাপার নয়। আমি একবার ডেড বডি দেখলে কি আপনার আপত্তি আছে? বেশ, তো দেখুন না। ডাক্তারটি নেহাত মিথ্যে বলেননি। ভদ্রলোকের মুখে চোখে অস্বাভাবিক মৃত্যুর কোনো ছাপ নেই, দেহের সর্বাঙ্গ অক্ষত, গলায় কোনো রকম কালশিটের দাগ নেই। বারবার চোখ বুলিয়েও মৃত্যুর অন্য কোনো কারণ লক্ষ্য করা গেল না। মৃতদেহ ঢাকা দেওয়ার পর চেয়ারে এসে বসলাম। বলছি, মিস্টার ভদ্র রাতে শোবার সময় স্লিপিং ট্যাবলেট খেতেন? হ্যাঁ, আমি প্রেসক্রাইব করেছিলাম। রোজ রাত্রে 2টো করে খেতেন, কালকেও তাই খেয়েছেন। কে খাইয়েছেন? আমি। বিধবা ভদ্রমহিলা বললেন। রোজ রাতে ওকে কিছুক্ষণ করে মহাভারত পড়ে শোনাতে হতো, তারপর স্লিপিং ট্যাবলেট খাইয়ে আলো নিভিয়ে আমি চলে আসতাম। কালকেও তাই করেছি। দরজা খোলাই থাকতো? হ্যাঁ, অসুস্থ শরীর, ডাকলে যাতে আমরা শুনতে পাই সেজন্যই এই ব্যবস্থা। কাল যখন চলে আসেন তখন কিছু বুঝতে পারেননি? কিচ্ছু না। রাতে কোনো শব্দ শুনতে পাননি? না, আপনি কোন ঘরে শুতেন? ঠিক আগের ঘরটা। এবার ফিরলাম অন্য ভদ্রমহিলার দিকে। কি যেন নাম? কুসুম। বললাম, আপনি কোন ঘরটায় থাকেন? একেবারে বাদিকে। আপনিও কিছু বুঝতে পারেননি? কিচ্ছু না। আপনার স্বামীকে দেখছি না, তিনি বাড়িতে নেই? আছেন, মানে শনিবার উনি মাঠে যান, একটু আধটু ড্রিঙ্ক করেন, সকালে উঠতে অসুবিধে হয়। অর্থাৎ রেসের মাঠে এমন কীর্তি করেন যে সকালে বাবু ঘোড়ার স্বপ্ন দেখেন। মালটি চেনা হবার চান্স আছে। খুব একটা মহাপুরুষ যে নয় তাও আন্দাজ করতে পারছি। কিছুক্ষণ চুপ করেছিলাম। সেই অবসরে ডক্টর সান্যাল বললেন, এক্সকিউজ মি, তাহলে কি ডিসাইড করলেন? কিসের? ডেড বডি ছেড়ে দিন, আর কতক্ষণ ধরে রাখবেন? ওদের তো এখন অনেক কিছু করণীয় আছে। আই এম সরি ডক্টর, মৃতদেহ একবার মর্গে পাঠানো দরকার বলে আমার মনে হচ্ছে। একটা অটপসি করাতে হবে। স্ট্রেঞ্জ, এসব ব্যাপারেও কি আপনারা আমার চেয়ে ভালো বোঝেন নাকি? ভালো বোঝার কথা নয়, দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ এই মৃত্যুর সঙ্গে আরেকটা মৃত্যু জড়িয়ে আছে। কালকে ভূদেব সিংহ রায় বলে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর খুন হয়েছে। কে ভূদেব বাবু? আমরা তাকে চিনি না। কিন্তু মিস্টার ভদ্র তাকে চিনতেন, তার অ্যাসিস্ট্যান্টও তিনি সিক করেছিলেন। ওসব গাঁজাখুরি গল্প আমি শুনতে চাই না। আমি এদের ফ্যামিলি ফিজিশিয়ান। আমার মত ইগনোর করে আপনি ডেড বডি মর্গে পাঠাচ্ছেন, সে কথা মনে রাখবেন। যদি আপনি কিছু না পান তাহলে আমি আপনার নামে আদালতে নালিশ করতে বাধ্য হব। ডাক্তারের মুখের দিকে তাকালাম। ওকে জানিয়ে দেবো আমার নাম ম্যাক চৌধুরী। অত ছোটখাটো হুমকিতে আমি ভয় পাই না। যাক, দরকার নেই। আমার বরং হাসি পাচ্ছিল। বললাম, 100 বার আপনি সম্মানিত লোক, মানহানি করার চেষ্টা করলে আপনি ছেড়ে দেবেন কেন? তবে আপাতত আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করা ছাড়া আমার কোনো উপায় নেই। এসআইয়ের দিকে চেয়ে বললাম, ডেড বডি মর্গে পাঠাবার ব্যবস্থা করে নিচে আসুন, জবানবন্দিটা নোট করবেন। প্রথমে এলো চাকর, যে প্রথম ডেড বডি লক্ষ্য করেছে। দুটো একটা মামুলি প্রশ্ন করে তাকে ছেড়ে দিলাম। ঠাকুরকে দেখেও আমার সন্দেহজনক কিছু মনে হলো না। এসআই চোখরাটি কিছু উল্টোপাল্টা প্রশ্ন করলো, সেই সুযোগে আমি আর একটা সিগারেট ধরালাম। গীতা দেবীকে দেখে আমি সোজা হয়ে বসলাম। বললাম, কয়েকটা অত্যন্ত ইনফর্মাল প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। বলুন। আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? মাস 6 হবে। মাত্র? ওকে। তা আপনার স্বামী মারা যান কতদিন আগে? বিয়ের মাসখানেক পর। বেড়াতে গিয়েছিলাম কালিম্পং। সেখানে একটা উঁচু টিলা থেকে পা পিছলে পড়ে যান উনি।
ডাক্তাররা চেষ্টা করেও বাঁচাতে পারেননি। হ্যাঁ, তখনইও 2টো স্ট্রোক হয়ে গেছে। আপনার কি মনে হয় ওর মৃত্যু ন্যাচারাল? তাই তো মনে হয়। তাহলে পুলিশে খবর দিতে বলেছিলেন কেন? সেটাই স্বাভাবিক মনে হয়েছিল। সন্দেহের কারণ যদি নাও থাকে, পুলিশে একবার জানিয়ে রাখাটা খারাপ কিসের? রাইট। এই মৃত্যু সম্বন্ধে আর কোনো খবর দিতে পারেন? ঠিক বুঝতে পারছি না। বাবার প্রতিদিনের যে রুটিন, তার তো একটুও নড়চড় হয়নি। কোনো অস্বাভাবিক কিছুও দেখিনি। কুসুমের সঙ্গে কথা বললাম মিনিট 10। খুব চাপাবে, কিছু চাপতে চেষ্টা করছে কিনা বুঝতে পারলাম না। তবে নতুন কোনো তথ্য পাওয়া গেল না। নতুন মুখের দেখা পেলাম তারপরে ওই মেয়েটার স্বামী। বিশ্বাস করতে কষ্ট হয়, পুরোপুরি একটা মদ্যপ। রেসের মাঠে লোকটাকে নিশ্চয়ই দেখেছি, যদিও কবে কোনখানে দেখেছি ঠিক মনে করতে পারছি না। তখন ওর চোখ লাল, মানে রাত্রে ফিরে পোশাকও পাল্টায়নি। কি খবর শুনেছেন? শুনলাম বই কি। ভদ্রলোক হাত বাড়িয়ে আমার প্যাকেট থেকে বেমালুম সিগারেট ঠোঁটে রাখে। তা এই নিয়ে এত হইচই কেন? শ্বশুর মশাই তো গঙ্গা জলে এক পা ডুবিয়ে বসেছিলেন। তা ছিলেন, তবে পুলিশের সন্দেহ নির্দিষ্ট সময়ের একটু আগেই তার গঙ্গা প্রাপ্তির ব্যাপারটা কেউ সহজ করে দিয়েছে। এই কাজটা করার ব্যাপারে কারো স্বার্থ আছে বলে আপনার মনে হয়? দেখুন মশাই, আমাকে যত গুরুত্ব আপনি দিচ্ছেন ততটা এ বাড়িতে কেউ দেয় না। দেবেই বা কি করে বলুন? মান সম্মান বলতে আর আছে কি আমার? নিজে যেচে যখন ঘর জামাই হয়েছি তখন বুঝতেই পারছেন আমি ফুকো নবাব। উপার্জনের কোনো ক্ষমতা নেই। নেশা ভাঙ করি, পয়সা করি ধান্দায় রাত দিন ছোক করে বেড়াচ্ছি। তবে হ্যাঁ, চোখ আর কান এ দুটো ঠিক খোলা আছে। সেদিক থেকে বলতে পারি ও বুড়োকে খুব একটা ভালো চোখে কেউ দেখতো না। সে কি, ওরই বাড়িঘর সম্পত্তি, অথচ ওই তো বলে কে। আমি যতদিন এখানে আছি তা ধরুন 9 করে আজ 5-6 বছর ওই এক কেস দেখে আসছি। আমার শাশুড়ি ঠাকুরন নাকি মারা গেছিলেন কুসুম, মানে আমার পরিবারের 5 বছর বয়সে। থাকবার মধ্যে ওই বুড়ো। তা বড় ছেলে তো ওই 5-6 বছরে এখানে পা দিয়েছে মাত্র একবার। ছোট শালাটি আবার বাড়িতেই থাকতো খুব কম। কমাস আগে দুম করে কি আর রেজিস্ট্রি করে বিয়ে করলো, আবার অ্যাক্সিডেন্টে মারাও গেল। আর ওদের কথাই বা বলি কি, আমার পরিবারটিকেও তো বিশেষ মারাতে দেখতাম না ওদিকে। আপনি নিজে? দূর মশাই, আমি হচ্ছি কি একটা অপদার্থ কুষ্মাণ্ড। আমাকে কারো ভালো লাগতে পারে? বুড়ো আমাকে বিশেষ দেখতে পারতো না। বুড়ো মরলে কারো সুবিধা আছে বলে আপনার মনে হয়? দেখুন, সুবিধে বলতে আমি বুঝি আর্থিক সুবিধে। মনটা ছোট তো, না সে সুবিধে কারো আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, বুড়ো ইদানিং ওই ডাক্তারটিকে খুব সুনজরে দেখতো না। সে কি, কেন? কি জানি, একদিন আমি বলতে শুনেছিলাম, তোমাকে দিয়ে আর চলছে না ডাক্তার, আমি অন্য কাউকে দেখাবো এবার। কারণটা আপনি জানেন কি জানেন না? ধরেছেন ঠিকই, তবে বলি শুনুন। ভদ্রলোক একটু চোখ পিটপিট করে বললেন, ওই ডাক্তারবাবুটি হচ্ছে বিধবা, কিন্তু লোভ পড়েছে এই বাড়ির বিধবার ওপর। সেইটাই বুড়ো ভালো চোখে দেখতে পারছিল না বোধহয়। একটু আন্দাজ জেনা করেছিলাম এমন নয়। এখন ব্যাপারটা একটু পরিষ্কার হলো, কিন্তু সে কথা বুঝতে না দিয়ে বললাম, সে কি মশাই, গীতা দেবীকে তো বেশ নিষ্ঠাবর্তী বলেই মনে হয়। ওই তো মজা মশাই,
সবাই দিব্যি সতী। এক্সকিউজ মি, একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে এলাম। কথার মাঝখানেই অকস্মাৎ সতীর প্রবেশ। বেশ উষ্মা মিশ্রিত কণ্ঠে বললেন, অপমান আমাকে যা করবার সবই তো করলেন, এখন রুগী কটা রাখতে দেবেন না সেও তাড়াবেন? মানে আমি এখন ফিরতে পারি? ব্যাপারটার মীমাংসা না হলে কি করে ফিরবেন? তার মানে? মানে খুব সহজ, অটপসি না হওয়া পর্যন্ত কাউকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না। হোয়াট ডু ইউ মিন? জানেন আপনার এই জুলুমের জবাব কি? পরে জেনে নেবো। আপাতত যার প্রয়োজন সে পুলিশ পাহারায় কিছুক্ষণ ঘুরে আসতে পারে, এবং সে নির্দেশ না মানলে তাকে পুলিশ লকআপে থাকতে হবে। সাব ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললাম, এসআই বাবু, জবানবন্দিটা শুভেন্দুর কাছে পাঠিয়ে দেবেন। অন্তত 6 জন আর্ম গার্ড রাখবেন বাড়িতে। শুভেন্দুর কাছ থেকে পারমিশন না পাওয়া পর্যন্ত এই বাড়ির কাউকে বেরোতে গেলে পুলিশ সঙ্গে থাকবে। আহত বাঘের ক্রুদ্ধ দৃষ্টি অবজ্ঞা করে বাইরে বেরিয়ে এলাম। অনেকটা রিস্ক নেওয়া হয়েছে, তা হোক। মার্ডারের মোটামুটি ছক আমার কাছে এখন একটু পরিষ্কার। সারা দুপুর আমায় ভাবতে হবে, তার আগে বলে আসতে হবে অটপসি খুব আর্জেন্টলি সন্ধ্যের মধ্যে সারা চাই। আপাতত গলাটা খুব শুকিয়ে উঠেছে, একবার পাকস্ট্রিট হয়ে গেলে মন্দ হয় না। ঘড়িতে কাটা 9 ছুঁই ছুঁই। লালবাজারে বসে পুরনো অপরাধীদের খাতা তন্ন তন্ন করে খুঁজছিলাম। হঠাৎ দৃষ্টি আটকে গেল। কোনো ভুল নেই, বর্ণনাটা দ্রুত পড়ে ফেললাম। নিখুঁতভাবে মিলে যাচ্ছে আমার ছকের সঙ্গে। পড়া তখনও শেষ হয়নি, অটপসির রিপোর্ট হাতে এলো। সাফল্যের ছোঁয়া গেলে বুকের মাঝখানে যে অনুভূতি জাগে, ঠিক সেই অনুভূতি এখন স্পষ্ট। একটা সিগারেট ধরিয়ে শুভেন্দুকে রিং করলাম। শুভেন্দু যখন এসে হাজির, তখন আমার বক্তব্য আমি সব ঠিক করে ফেলেছি। হ্যালো ম্যাক, এনি সাকসেস? আমার যা করণীয় ছিল করে রেখেছি, এখন তোর ব্যাপার, তুই বোঝ। অর্থাৎ? তোর ফার্স্ট কোয়েরি ছিল মৃত্যুটা ন্যাচারাল কিনা, তাই তো? রিপোর্ট বলছে মৃত্যু আনন্যাচারাল, অর্থাৎ মার্ডার। ফাইন, কিন্তু মৃত্যুর কারণ কি? মৃত্যুর কারণ ক্লিনিক্যাল নয়। ডক্টর ওয়াজ রাইট, ক্লিনিক্যালি কিছু ডিটেক্ট করার উপায় নেই। মৃতদেহের চুল কেটে ব্যাপারটা ধরা গেছে। বাঁ কানের ঠিক ওপরে খুব ধারালো অথচ ছোট্ট কোনো অস্ত্রধর তুরপুন বা চাল খোঁচানো বোমার মতো সূক্ষ্ম অস্ত্র দিয়ে ব্রেনে হ্যামারেজ ঘটানো হয়েছে। সম্ভবত স্লিপিং পিল খাবার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটেছে, ফলে অসুস্থ মানুষ বাধা দেবার সুযোগ পাননি। কি সর্বনাশ! আই মিন, এত বড় প্ল্যান্ট মার্ডার? হ্যাঁ, ঘটনাটা যখন রাত্রে ঘটেছে, সে অস্ত্রটাও এখন খুব বেশি দূরে যায়নি। তন্ন করে খুঁজলে সেটা নিশ্চয়ই পাওয়া যাবে। ভেরি ওয়েল, যদি বাড়ির 500 গজের মধ্যে থাকে আমি নিশ্চয়ই বার করব। কিন্তু বিনা রক্তপাতে ব্যাপারটা ঘটলো কি করে? যে ব্যবস্থা করা হয়েছে তাতে রক্তপাত বাইরে খুব বেশি হবে না। একটু আধটু যা হয়েছে তা নিশ্চয়ই মুছে ফেলা হয়েছে। কি ভাবছিস, এবার গিয়ে দুম করে ডাক্তারকে অ্যারেস্ট করবি? ঘটনা কি ঘটেছে তোকে আমি বলতে পারি, কিন্তু প্রমাণের দায়িত্ব তোর। ডাক্তার বেচারি প্রেম করে মরেছে, তাকে আজ রাত্রেই ছেড়ে দে। তোর আসল কালপ্রিট গীতা দেবী। গীতা দেবী? আই মিন, আর ইউ শিওর? মানে বাড়ির মধ্যে ওকেই তো একটু রিজনেবল বলে মনে হলো। তাই হয়, ডাক্তারের সাহায্য পাওয়ার জন্য ভদ্রমহিলাকে একটু প্রেমের অভিনয় করতে হয়েছে। সাহায্য অবশ্য শেষ পর্যন্ত দরকার হয়। ওয়েল, ভদ্রমহিলা অভিনয় ফুটিয়ে আসি তাহলে, বল। অবশ্যই, আজ থেকে তো অভিনয় করছেন না। আমি অপরাধী শনাক্তকরণের বইয়ের আসল পাতাটা খুলে দিয়ে বললাম, চিনতে পারিস? কি আশ্চর্য, এই তো এই হুবহু গীতা দেবী।
হ্যাঁ, এর আগেও কয়েকবার অন্য নাম নিয়ে কুকীর্তি তিনি করেছেন। তার মধ্যে একবার মার্ডারের চেষ্টাও করেছেন, ঠিক এই একই উপায়। সুতরাং প্রমাণ জোগাড়ের জন্য খুব পরিশ্রম তোকে করতে হবে না। কিন্তু একটু জট পাকিয়ে যাচ্ছে যে, মানে খুনের মোটিভ যেমন পরিষ্কার হচ্ছে না, তেমনি তো কৃষ্ণনগরের ব্যাপারটাও ট্যাকেল করতে পারছি না। এই ভদ্রমহিলা গীতা দেবী বলাই ভালো, শি হ্যাজ এ কম্প্যানিয়ন। হতে পারে স্বামী অথবা অন্য কেউ। এদের উদ্দেশ্য বিচিত্র উপায়ে অর্থ সংগ্রহ করা। তুই এই অপরাধীদের হিস্ট্রি বুক থেকে এসব জানতে পারবি। এদের লেটেস্ট ভিকটিম ছিলেন মিস্টার ভদ্র। মিস্টার ভদ্র অগাধ সম্পত্তির মালিক। তার সিকি অংশ লাখ 4-5 কম হবে না। ভদ্রলোকের দুটো স্ট্রোক হয়ে গেছে, সুতরাং জীবিত থাকতে থাকতে কোনো রকমের সংসারে ঢুকতে পারলে বছর খানেকের মধ্যে বিরাট অ্যামাউন্ট হাতে চলে আসার সম্ভাবনা। তাই মাস 6 আগে এই নাটকের জবনিকা উত্তোলিত হতো বলা যায়। গীতা দেবী মোটামুটি সুন্দরী। মেয়েদের সৌন্দর্য বলতে আমার দৃষ্টি অবশ্য একটু সংকীর্ণ। সেই অর্থেই বলছি, ছোট ছেলেকে ট্র্যাপ করার যাবতীয় ব্যবস্থা করা হলো। ছেলে ট্র্যাপে পা দিল, তাই হয় অবশ্য। অতঃপর হানিমুনে নিয়ে গিয়ে তাকে সরানোর ব্যবস্থা। আমি জানি না এই কেসটা কিভাবে ট্রিট করা হয়েছিল, তবে এটা মার্ডার এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এনিওয়ে, সে ব্যাপারটা বোধ হয় এখন ধরাছোঁয়ার বাইরে। নেক্সট, বুড়োর কাছাকাছি থাকবার ও ইন্টিমেট হবার চেষ্টা গীতা দেবী করেছে। এক্সট্রা প্রিকশন হিসেবে ডাক্তারের সঙ্গে একটা অ্যাফেয়ার তৈরি করেছে, যাতে পরে তাকে কাজে লাগানো যায়। কিন্তু ইতিমধ্যে ঘটলো অঘটন। জানি না কেমন করে বুড়োর মনে গীতা দেবী সম্বন্ধে সন্দেহের উদয় হয়। বুড়োর চোখ তো বাইরে যতই ছানি পড়ুক, অভিজ্ঞতায় তা পূর্ণ হয়ে যায়। নিজে ইনভ্যালিড, কিন্তু ফোন হাতের কাছেই থাকে। খবর দিলেন ভূদেব বাবুকে। ভূদেব বাবু নিশ্চয়ই খবর এনেছিলেন। মিস্টার ভদ্রর অনুমান বোধহয় সঙ্গত। সেই ইনফরমেশন তুই বিরূপাক্ষ বাবুর কনফিডেন্সিয়াল জায়গা খোঁজ করলে পাবি। গীতা দেবীর কাউন্টার পার্টি তখন কৃষ্ণনগরে, সুতরাং খবর সংগ্রহের জন্য তাকে যেতে হলো কৃষ্ণনগর। গীতা দেবীর সমস্ত প্ল্যান বানচাল হবার জোগাড়। ভূদেব বাবুর খবর তিনি জানিয়ে দিলেন কৃষ্ণনগরে, এবং আর অপেক্ষা না করে একবার যে চেষ্টা সামান্য ত্রুটিতে ব্যস্ত হয়েছিল, সেই চেষ্টা আবার করলেন। অবাক হোস না, গীতা দেবী একদিকে যেমন বান্ডল অফ সেক্স, অন্যদিকে সাপের চেয়েও ভয়ঙ্কর। তার পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। আমার ধারণা সকালে সে ডাক্তারের কাছে উতলে উঠেছিল। পুলিশের হাঙ্গামা হলে কি করব, এই জাতীয় ন্যাকর্মীও করে থাকতে পারে। ফলে আদরে উতলে উঠে ডাক্তার ন্যাচারাল ডেথের ব্যাপারে এত জেদাজেদি করেছে। ডাক্তার কিছু জানে না, আই এম শিওর। গীতা দেবীকে ধরবার বেশি প্রমাণ তোর দরকার হবে না। ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এখানে মিলিয়ে দেখলেই তোর কাজ হবে। আলিবাই, মোটিভ, পাস্ট হিস্ট্রি সবই তোকে সমর্থন করবে। আশা করি এই কাজগুলোর জন্য আর আমাকে দরকার হবে না। থ্যাঙ্কস আ লট ভাই। নো মেনশন। একটা কথা মনে রাখিস, তুই এখন ফ্রেশ, বাট আই অ্যাম টায়ার্ড। আসলে শারীরিক পরিশ্রমে আমার কোনো ক্লান্তি নেই, তুই জানিস, কিন্তু ঘরে বসে ছক কাটা, ইট মেক্স মি সিক। যাকে 10টা হলো প্রায়। মুলা রোলস এখন খোলা আছে। আই ওয়ান্ট দ্যাট চিলি সস। যে মেয়েটাকে কাল ছেড়ে দিয়ে এসেছি। আশা করি আজ রাতে আর কোনো রকম ডিস্টার্ব করবি না। শুভেন্দু আমার কাঁধে একটা থাপ্পড় মেরে বলল, তুই শালা একটা আস্ত বিচ্ছু। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট।
শুনলেন হিরণ চট্টোপাধ্যায়ের লেখা রিপু সংহার, ম্যাক চৌধুরীর চরিত্রে সায়ন, শুভেন্দুর চরিত্রে দেবশঙ্কর, ডক্টর সান্যাল এবং ইসাইয়ের চরিত্রে সায়ক। কুসুমের চরিত্রে মেঘলা, কুসুমের স্বামীর চরিত্রে নীলাঞ্জন এবং গীতার চরিত্রে অনিশা। গল্পের সূত্রধার আমি, পূজা। আবাহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস অ্যান্ড পোস্টার ডিজাইন করেছে ভঞ্জস আর্ট, অডিও অ্যাডাপ্টেশন, এডিটিং এবং পরিচালনায় সায়ক। তা কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর আমাদের সাপোর্ট করতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলের নতুন আরও আপডেটস পেতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করুন। আজ তাহলে আসি, দেখা হবে আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য হাসতে থাকুন, সুস্থ থাকুন এবং রোমাঞ্চিত হতে থাকুন।